তুমি অযথা সন্দেহ করছো। এই বাক্যটি আমরা হয় বলি না হয় শুনি, হয় আপনি বলেন না হয় আপনি শোনেন। এটা শুধু লাভ রিলেশনে নয়, সন্দেহ কিন্তু বন্ধু বান্ধব, বাবা মা, আত্মীয় স্বজন সবার প্রতি আসতে পারে। সন্দেহ হওয়ার মতো কারণ থাকলে অবশ্যই আমরা সন্দেহ করব। কিন্তু যদি অযথা সন্দেহ আসে মনে, যেখানে কিছুই হয়নি সেখানেও সন্দেহ করতে থাকেন, তাহলে কখনো কখনো এই সন্দেহ এতটাই বেড়ে যায় যে মানুষ নিজের মনেই শান্তি খুঁজে পায় না। প্রমাণ নেই, তবুও মনে হচ্ছে কিছু একটা ঠিক নেই। কেউ হয়তো তাকে ঠকাচ্ছে, কেউ হয়তো তার বিরুদ্ধে কিছু করছে, অথবা প্রিয় মানুষটি নিশ্চয়ই কিছু লুকাচ্ছে। প্রশ্ন হলো, কেন কিছু মানুষের ক্ষেত্রে সন্দেহ এতটা বেড়ে যায়? এটা কি শুধু ব্যক্তিত্বের ব্যাপার, নাকি এর পেছনে মস্তিষ্কেরও কোনো ভূমিকা আছে? মনোবিজ্ঞানের পাশাপাশি স্নায়ুবিজ্ঞানের গবেষণা বলছে, কিছু মানসিক সমস্যায় আমাদের মস্তিষ্ক যেভাবে বিপদ, অনিশ্চয়তা এবং তথ্যকে মূল্যায়ন করে, সেখানে পরিবর্তন দেখা যেতে পারে। আর তার প্রভাব পড়তে পারে সন্দেহ ও অবিশ্বাসের উপর। তবে শুরুতেই একটা কথা পরিষ্কার করে নেওয়া দরকার, সন্দেহ নিজে কোনো মানসিক রোগ নয়, বরং বিভিন্ন মানসিক সমস্যায় এটি একটি উপসর্গ হিসেবে দেখা যেতে পারে। কোন কোন সমস্যার সঙ্গে সন্দেহ জড়িত এবং সেখানে মস্তিষ্কে কী ধরনের পরিবর্তন নিয়ে গবেষণা হয়েছে, সেটাই আমাদের আলোচনার বিষয়। প্রথমত, অ্যাংজাইটিতে মস্তিষ্ক অনেকটা সবসময় বিপদ খোঁজার অবস্থায় থাকে। এখানে অ্যামিগডালা নামের মস্তিষ্কের একটি অংশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি আমাদের ভয় ও হুমকি শনাক্ত করার সঙ্গে জড়িত। অন্যদিকে মস্তিষ্কের সামনের অংশ পরিস্থিতি বিচার করা, যুক্তি দিয়ে ভাবা এবং আবেগ নিয়ন্ত্রণে সাহায্য করে। উদ্বেগের ক্ষেত্রে থ্রেট বা বিপদের প্রতি মনোযোগ বেশি হয়ে যেতে পারে এবং সেই বিপদ থেকে মন সরিয়ে আনা কঠিন হতে পারে। ধরুন, আপনার প্রিয় মানুষটি ফোন ধরতে একটু দেরি করলেন। একজন মানুষ ভাবতে পারেন হয়তো ব্যস্ত আছেন, কিন্তু অ্যাংজাইটিতে ভোগা একজনের মস্তিষ্ক দ্রুত সম্ভাব্য বিপদের দিকে যেতে পারে। কিছু একটা হয়েছে, সে কি আমাকে এড়িয়ে যাচ্ছে, কোনো খারাপ ঘটনা ঘটেনি তো? অর্থাৎ এখানে সন্দেহের পেছনে অনেক সময় কাজ করছে ভয় এবং অনিশ্চয়তা। দ্বিতীয়ত, ওসিডির ক্ষেত্রে সন্দেহ একটি খুবই গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হতে পারে। যেমন, দরজাটা কি সত্যিই বন্ধ করেছি, গ্যাসের চুলাটা কি বন্ধ করেছি, লাইট অফ করেছি, আমি কি কোনো ভুল করে ফেলেছি? অথবা সম্পর্কের ক্ষেত্রেও বারবার মনে হতে পারে, সে কি সত্যিই আমাকে ভালোবাসে, আমি কি তাকে যথেষ্ট ভালোবাসি, আমার কোনো ভুল হয়েছে? ওসিডির ক্ষেত্রে আমাদের ব্রেইনের কিছু নির্দিষ্ট অংশ কাজ করে, বিশেষ করে মস্তিষ্কের যে অংশ আমাদের ভুল শনাক্ত, সিদ্ধান্ত নেয়া, অভ্যাস তৈরি এবং কোনো কাজ বা চিন্তা থামানোর সঙ্গে জড়িত। ওসিডিতে এই সিস্টেমের কার্যক্রমে এমন পরিবর্তন দেখা যেতে পারে যার ফলে মস্তিষ্ক বারবার মনে করতে পারে কিছু একটা ঠিক নেই। তাই মানুষ বারবার নিশ্চিত হতে চায়। একবার দরজা দেখার পর আবার দেখে, একবার উত্তর পাওয়ার পর আবার জানতে চায়। সন্দেহ কমানোর জন্য বারবার যাচাই করে, কিন্তু কিছুক্ষণ পর আবার সেই সন্দেহ ফিরে আসে। অর্থাৎ এখানে সন্দেহের সঙ্গে যুক্ত হয় অবসেশন, অ্যাংজাইটি, কম্পালসেশন সাইকেল। তৃতীয়ত, প্যারানয়েড বা অতিরিক্ত সন্দেহপ্রবণ চিন্তা। এবার আসি আরও গুরুতর ধরনের সন্দেহের দিকে। কিছু মানসিক অবস্থায় একজন মানুষ অন্যের উদ্দেশ্যকে অতিরিক্ত সন্দেহের চোখে দেখতে পারেন। মনে হতে পারে ও আমাকে ঠকাতে চাইছে, ওরা আমার বিরুদ্ধে কথা বলছে, কেউ ইচ্ছে করে আমার ক্ষতি করতে চাইছে। এখানে শুধু ভয় নয়, অন্য মানুষের আচরণ ও ঘটনাগুলোর অর্থ কী সেটা বোঝার প্রক্রিয়াতেও পরিবর্তন আসতে পারে। বিশেষ করে সাইকোসিসের ক্ষেত্রে ডোপামিন সিস্টেমের অস্বাভাবিক কার্যক্রম নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা হচ্ছে। ডোপামিন আমাদের মস্তিষ্কে গুরুত্বপূর্ণ একটি নিউরোট্রান্সমিটার। এটি শুধু আনন্দের সঙ্গে নয়, কোনো ঘটনা কতটা গুরুত্বপূর্ণ সেটা নির্ধারণের ক্ষেত্রেও ভূমিকা রাখে।
সাইকোসিসের ক্ষেত্রে ডোপামিন রিলেটেড সিগন্যালিংয়ের পরিবর্তনের কারণে নিরপেক্ষ বা সম্পর্কহীন ঘটনাকেও অতিরিক্ত গুরুত্বপূর্ণ বা নিজের সঙ্গে সম্পর্কিত বলে মনে হতে পারে। সহজ করে বললে অন্য একজন হয়তো স্বাভাবিকভাবে জানালার দিকে তাকালেন, কিন্তু একজন অত্যন্ত সন্দেহপ্রবণ মানুষ ভাবতে পারেন ও নিশ্চয়ই আমাকেই লক্ষ্য করছে। অর্থাৎ একই ঘটনা, কিন্তু তার মস্তিষ্ক সেটার গুরুত্ব অন্যভাবে ব্যাখ্যা করছে। চতুর্থত, ডিলিউশনাল ডিসঅর্ডার বা দৃঢ় ভ্রান্ত বিশ্বাস। এখানে বিষয়টি আরও গুরুতর। ধরুন, কোনো বাস্তব প্রমাণ নেই, কিন্তু একজন মানুষ দৃঢ়ভাবে বিশ্বাস করছেন আমার সঙ্গী আমাকে প্রতারণা করছে, অথবা কেউ আমাকে অনুসরণ করছে। অন্যরা যুক্তি দিয়ে বোঝালেও, প্রমাণ দেখালেও বিশ্বাসটি সহজে পরিবর্তিত হচ্ছে না। এটি সাধারণ সন্দেহের মতো নয়। এখানে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য মনে রাখতে হবে। সন্দেহ হলো হয়তো এমন হয়েছে, কিন্তু ডিলিউশনালের ক্ষেত্রে বিশ্বাসটি অনেক সময় হয়ে যায় আমি জানি এমনটাই হয়েছে, এবং বাস্তব প্রমাণ সেই বিশ্বাসকে সহজে পরিবর্তন করতে পারে না। তাহলে কি মস্তিষ্কই সব কিছুর জন্য দায়ী? না, এটা খুব গুরুত্বপূর্ণ। মানসিক সমস্যাকে শুধু মস্তিষ্কে কেমিক্যাল ইমব্যালেন্স দিয়ে ব্যাখ্যা করা ঠিক নয়। আমাদের জেনেটিক্স, শৈশবের অভিজ্ঞতা, ট্রমা, দীর্ঘদিনের স্ট্রেস, ব্যক্তিত্ব, সম্পর্কের অভিজ্ঞতা এবং বর্তমান পরিবেশ সব কিছু মিলে মানসিক সমস্যার ঝুঁকি তৈরি করতে পারে। অর্থাৎ মস্তিষ্ক, মন এবং পরিবেশ তিনটিকেই একসঙ্গে দেখতে হবে। কেউ আগে প্রতারণার শিকার হলে পরের সম্পর্কেও তার সন্দেহ বেশি হতে পারে। কেউ দীর্ঘদিন উদ্বেগে থাকলে ছোট ঘটনাকেও বিপদের সংকেত মনে হতে পারে। আবার কারো ওসিডি থাকলে বারবার নিশ্চিত হওয়ার প্রয়োজন হতে পারে। আর সাইকোটিক ডিসঅর্ডারের ক্ষেত্রে বাস্তবতা বোঝার প্রক্রিয়াতেও গুরুতর পরিবর্তন আসতে পারে। তাই শুধু সে অনেক সন্দেহ করে, এটা দিয়ে কোনো রোগের নাম দেয়া যায় না। যদি দেখেন সন্দেহ বারবার ফিরে আসছে, প্রমাণ না থাকলেও সন্দেহ কমছে না, একই বিষয় নিয়ে সারাক্ষণ ভাবছেন, বারবার নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন, ঘুম, কাজ বা সম্পর্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে, অথবা কোনো প্রমাণ ছাড়াই দৃঢ়ভাবে বিশ্বাস করছেন যে অন্যরা আপনার ক্ষতি করছে বা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাহলে বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা দরকার। কারণ সন্দেহ নিজের রোগ নয়, কিন্তু সন্দেহ কখনো কখনো কোনো মানসিক সমস্যার একটি গুরুত্বপূর্ণ সংকেত হতে পারে। সন্দেহ যখন আপনার জীবনকে নিয়ন্ত্রণ করতে শুরু করে, তখন সেটিকে শুধু স্বভাব বলে এড়িয়ে যাওয়া উচিত নয়। একজন সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের সঙ্গে কথা বলা তখন উপকারী হতে পারে।